পরের দিন সকালে আমান সাহেব, রহমান সাহেব, অনন্যা লাকি আবিরের রুমে যায়। রুমে গিয়ে দেখে কাদার কারণে আবিরের চোখ আগে থেকেই ফুলে আছে। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? না আঙ্কেল, আম্মুর কথা মনে পড়ছে অনেক। কি হয়েছে তোমার মায়ের? এভাবে কেউ কাঁদে? আমি মনে মনে বললাম, আমার সাথে যা হয়েছে তা আপনাদের কিভাবে বলি? যেখানে আমার আপনজনরাই আমাকে বুঝলো না। কি হলো, চুপ করে আছো কেন? কি বলবো আমি? আমরা তোমাকে যা বলেছি তার উত্তর দাও। আমি কি বলবো? তাদের সত্যি বলবো নাকি মিথ্যে বলবো বুঝতেই পারছি না। নিজেকে সামলে নিয়ে বললাম, আসলে পরীক্ষায় খারাপ করায় আম্মু বড় ভাই আমাকে অনেক মারে এবং বকা দেয়, যেই কারণে আমি বাসা থেকে এসে পড়েছি। তুমি মিথ্যা বলছো কেন? ওর কথায় আমি কিছুটা ঘাবড়িয়ে গেলাম, তবুও বললাম, কই আমি মিথ্যা বললাম? তোতলাচ্ছ কেন? আমি কিছু না বলি নিচের দিকে তাকিয়ে ভাবতে থাকলাম। উত্তর দাও না কেন? কালকে রাত্রে কার সাথে কথা বলেছিলে? কিসেরই বা অপবাদ নিয়ে বাড়ি থেকে বের হয়েছো? আমি ওর দিকে জিজ্ঞাসী দৃষ্টিতে তাকাই আর ভাবতেই থাকি সে কিভাবে জানলো। না, ওদের মিথ্যা বললেই হবে না, সত্যিটা বলতেই হবে। আমি না হয় ওদের সাথে আমার ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করি, আর নিজের কষ্টের কথাটা অন্যকে বললেই নিজেকে একটু হালকা মনে হয়। তাই আমি ওদের সব কিছুই বললাম, বাসা থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত। বলার পরে খেয়াল করলাম ওনাদের চোখেও পানি। তাই আমি আবারও নিচের দিকে তাকালাম। সকলেই নিচে চলল। আবির, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো নাস্তা করতে। তারপরে সকলেই নিচে চলে গেল, আর আমিও আঙ্কেলের কথা মতোই নিচে নাস্তা করতে আসলাম। এসে দেখে তারা আমার জন্য না খেয়ে ওয়েট করতে। আমি আসতে আঙ্কেল বসতে বললেন। আমি মাথা নাড়িয়ে বসেই খেতে লাগলাম। খাওয়ার মাঝে কেউ কোনো কথা বলেনি। আমি খেয়ে আমার রুমে চলে আসলাম। মায়ের কথা মনে পড়ায় আবারও চোখ দুটো ভেজে উঠল। এমন সময় খেয়াল করলাম আমার রুমে কেউ একজন আসলো। আমি চোখ মোছার বৃথা চেষ্টা করলাম। আবারও কান্না করছো কেন? মায়ের কথা মনে পড়েছে? আচ্ছা বাদ দাও, শোনো, আমি তোমার সাথে যা করেছি তার জন্য সরি। আমি কিছুই মনে করিনি। তার কিছুক্ষণ পরে লাকিও আমার রুমে আসলো। তাদের সাথে গল্প করতেই 12টা বেজে গেছে, তাই খেয়াল করিনি। তাই তারা চলে গেল, আর আমি গোসল করলাম। আর কিছুক্ষণ পরে আজান দিল। আমি নামাজ শেষ করলাম। তখন একজন এসে বলল, আঙ্কেল নিচে খেতে ডাকছে। তাই আমি নিচে চলে গেলাম। আমাকে বসতে বললেই আমি বসে পড়লাম এবং লাঞ্চ করলাম। তারপরে আমি আবারও রুমে এসে পড়লাম। অপরদিকে লাকিও চলে গেল। শরীরটা খারাপ থাকায় আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙার কিছুক্ষণ পরেই অনন্যা আসলো। তোমার শরীর কেমন আছে? এই তো ভালোই। আচ্ছা ছাদে চলো, ছাদে যাই, তাহলেই ভালো লাগবে। আচ্ছা চলো। আমি আর অনন্যা ছাদে গেলাম। ছাদ দেখে আমি অবাক। ছোট একটা বাগান বললেও ভুল হবে না। আমার কিছু প্রিয় ফুলও আছে ওইখানে। মাঝে একটা দোলনা এবং একপাশে একটা বসার স্থান আছে। চলো আমরা ওইখানে গিয়ে বসে কথা বলি। আমি আর অনন্যা কথা বলছি। পরন্ত বিকেলটাই ভালো লাগছে, তবুও কেমন যেন একটা শূন্যতা অনুভব করলাম। কথায় আছে, স্মৃতি মানুষকে কুড়িয়ে খায়। আগের বিকেলে সন্ধ্যায় কত ছাদে উঠেছি। কি ভাবছ? কথা ঘুরিয়ে দেখো, সূর্যটা কত সুন্দর লাগছে। এই অপরূপ বিকেলে পশ্চিম আকাশের রক্তাক্ত সূর্যটাও প্রকৃতিকে দিচ্ছে এক মনোমুগ্ধকর ছোঁয়া। এরই মাঝে সৌন্দর্য বাড়িয়ে সূর্যের ওপরে চলে এক ঝাঁক পাখি। অনন্যার সাথে আরও কিছুক্ষণ গল্প করলাম। তখনই অনন্যা বলল, নিচে চলো, সন্ধ্যা হয়ে গেছে। দেখতে দেখতে এক সপ্তাহ চলে গেল। এই কয়েকদিনে আমি অনেকটাই সুস্থ হয়ে গেলাম এবং অনন্যার সাথে অনেকটাও ফ্রি হয়ে গেছি। এক সপ্তাহ পরে আঙ্কেল বলল, তোমাকে অনন্যার সাথে একই কলেজে ভর্তি করিয়ে দিব। আর আর তোমার ভালো ড্রেস নেই, তাই অনন্যার সাথে আজকে শপিংয়ে যাবে। আমি মাথা নাড়িয়ে হাঁ জানালাম, চলো এখন যাই। আচ্ছা। তারপরে আমি আর অনন্যা গাড়ির কাছে গেলাম। আমি যেহেতু ড্রাইভিং পারি, তাই আর ড্রাইভারকে নিতে হলো না। তাই আমি আর অনন্যা মার্কেটে গেলাম, আর অনন্যার পছন্দ মতোই ড্রেস কিনলাম। কেনার শেষে অনন্যা আমাকে একটা মোবাইলের দোকানে নিয়ে গেল, আর আমার জন্য একটা মোবাইলও কিনে দিল। মার্কেট করতে করতেই দুপুর হয়ে গেল, তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, আর অনন্যা অর্ডার দিল। তাই দুপুরে খেয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকালে অনন্যা এসে আমাকে ডেকে তুললো আর বলল তার বাবা ডাকছে। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়েই দেখে আঙ্কেল বসে আছে। তখনই বলল, তুমি আর অনন্যা কোথাও যেয়ে ঘুরে আসো। আমি মনে মনে, হঠাৎ এটা বললো কেন? আচ্ছা ঠিক আছে। তখন দেখে অনন্যা রেডি হয়ে নিচে আসছে। হালকা মেকআপে ওকে ঐশ্বরী লাগছে। অনন্যা এসেই আমাকে ধাক্কা দিল। তখনই আমার ঘোর কাটলো। আঙ্কেলকে বলে আমি আর অনন্যা বের হলাম। তখন অনন্যা বলল, জানো আমি বাবাকে বলে আমরা কোথাও ঘুরতে আসি, চলেন ব্যাগ থেকে ঘুরে আসি। বাবা, আমি আর আবির কোথাও থেকে ঘুরে আসি? কেন বাবা, আসলে আবির তো এখানে কিছুই চেনে না, তাই ওরে নিয়ে ঘুরে আসি, আর ওর মনও ভালো লাগবে। ও কি যাবে? বাবা তুমি বললে ও না করবে না। আচ্ছা আমি বলবো। ওকে বাবা। বর্তমানে আসি। তুমি আমাকে নিয়ে আসলে কেন? এমনি এসেছি। আমরা কথা বলতে বলতে গাড়ির কাছে আসলাম, কিন্তু অনন্যা বলল আমি রিক্সাতে যাব।
আমি কিছু না বলেই ওর কথা মতোই রিক্সা খুঁজলাম। রিক্সা আসলেই অনন্যা একটা ঠিকানা বলল, ওইখানেই রিক্সা গেল। যাওয়ার সময় আমি ওর কাছ থেকে একটু দূরে সরিয়ে বসলাম। তখন ও বলল, এত দূরে বসেছিস কেন, পড়ে যাবি তো? না আমি ঠিক আছি। বেশ কথা বলিস কেন, একটু এদিকে আস। আমি ওর কথাই একটু ওর দিকে চেপে বসলাম। কথা বলতে বলতে রিক্সা তার গন্তব্যে চলে আসলো। এসেই বুঝতে পারলাম এটা কোনো পার্কে এসেছি। তখনই অনন্যা বলল, নিচে নাম, আমরা চলে এসেছি। আমি নেমে পড়লাম। ভাড়া দিয়ে আমি আর অনন্যা পার্কে প্রবেশ করলাম। পার্কে গিয়ে দেখি সবাই জোড়া বসে আছে। আমি আর অনন্যা একটা জায়গায় গিয়ে বসলাম। আর অনন্যার সাথে কথা বলতেই মনটা ভালো লাগলো। পরে আমি আর অনন্যা চলে আসলাম বাসায়। পরের দিন আঙ্কেল বলল, কলেজেই তিনি ভর্তির ব্যাপারে বলেছে, আর ওনারা বলেছে আগের কলেজের ছাড়পত্র টিসি লাগবে। এই জন্য আমি আঙ্কেলের থেকে বিদায় নিয়ে আমি আমার গ্রামের দিকে চললাম। বাসের টিকিট কিনে বাসে উঠে পড়লাম। আমাদের বাস স্ট্যান্ড পৌঁছাতেই দুপুর 2টা বেজে গেল। আমি মুখে মাস্ক পরেছিলাম, তাই কেউ আমাকে চিনতে পারলো না। আমি অফিস রুমে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হয়ে আসতে যাব। তখনই জান্নাতকে দেখলাম। তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে দেখেই মনে হচ্ছে সে ভালো আছে। আমি আর না তাকিয়ে চলে আসলাম। আবারও টিকিট কেটে বাসে উঠলাম। তখনই দেখলাম আম্মু এবং ভাবি কোথায় যেন যাচ্ছে। আর আম্মুকে দেখে আমার চোখের জল এসে গেল। মনে হচ্ছিল আম্মুকে গিয়ে একটু জড়িয়ে ধরি, কিন্তু তার কোনোই সুযোগ নেই। তাদের কাছে যে আমি অপরাধী, আমি কিভাবে যাব তাদের কাছে? তখন বাস ছেড়ে দিল। আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। তারপর বাসের ড্রাইভারের ডাকি ঘুম ভাঙলো আর বললেন, আমার গন্তব্যে এসে গেছি। ওখান থেকেই বাসায় পৌঁছাতে রাত হয়ে গেল। তাই ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে